প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দেব পুরো দেশের আলোচিত সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব যেসব সুযোগ সুবিধা পান সংসদ সদস্যরা। আরও জানিয়ে দেব ফাঁসির মঞ্চ থেকে সংসদে তারা। এবার তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন। অন্যদিকে তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা। আরও জানিয়ে দেব বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান। সর্বশেষ জানিয়ে দেব জনগণ আর পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না, জানিয়েছে আলী রিয়াজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। যেসব সুযোগ সুবিধা পান সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি। 297টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের 297 জন সংসদ সদস্য এমপি নির্বাচিত হয়েছেন। শুক্রবার 13 ফেব্রুয়ারি রাতে নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করা হয়। বাংলাদেশের সংসদ সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত নানা ধরনের বেতন, ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। এসব সুবিধা নির্ধারিত হয়েছে মেম্বার অব পার্লামেন্ট রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস 1973 বা সংসদ সদস্য পারিশ্রমিক ও ভাতা আদেশ 1973 অনুযায়ী। এটি বিভিন্ন সময়ে সংশোধন করা হয়েছে। সর্বশেষ 2016 সালে এটি সংশোধিত হয়। আইন অনুযায়ী একজন সংসদ সদস্য নিয়মিত মাসিক বেতন ছাড়াও পরিবহন, অফিস, চিকিৎসা, ভ্রমণ, বিনা শুল্কে গাড়ি আমদানি, বীমা ও নানা ধরনের ভাতা পান। একজন সংসদ সদস্য মাসিক 55,000 টাকা মূল্য বেতন পান। এর পাশাপাশি তিনি মাসে 12,500 টাকা নির্বাচনী এলাকা ভাতা পান। এছাড়া মাসিক 5,000 টাকা আপ্যায়ন ভাতা দেওয়া হয়। সংসদ সদস্যরা মাসিক 70,000 টাকা পরিবহন ভাতা পান। এই ভাতার মধ্যে জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ এবং চালকের বেতন অন্তর্ভুক্ত থাকে। নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক 15,000 টাকা অফিস ব্যয় ভাতা দেওয়া হয়। ব্যক্তিগত ব্যবহারের জন্য সংসদ সদস্যরা মাসে আরও কিছু ভাতা পান। এর মধ্যে রয়েছে 1,500 টাকা লন্ডি ভাতা এবং 6,000 টাকা বিবিধ ব্যয় ভাতা, যা বাসনপত্র, বিছানাপত্র, টয়লেট্রিজ সহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনার জন্য নির্ধারিত। সংসদ সদস্যদের জন্য বড় সুবিধাগুলোর একটি হল শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি সুবিধা। একজন সংসদ সদস্য তার মেয়াদকালে সরকার নির্ধারিত শর্তে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারেন শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর ছাড়াই। 5 বছর পর একই শর্তে আবার নতুন একটি গাড়ি আমদানির সুযোগও রয়েছে। ভ্রমণ সুবিধার ক্ষেত্রে সংসদ সদস্যরা সংসদের অধিবেশন, কমিটির সভা ও দায়িত্ব সংক্রান্ত কাজে যাতায়াতের জন্য আলাদা ভাতা পান। রেল, বিমান বা নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার 1.5 গুণ ভাতা দেওয়া হয়। সড়কপথে যাতায়াতে কিলোমিটার প্রতি ভাতা নির্ধারিত রয়েছে। এছাড়া দেশের ভেতরে যাতায়াতের জন্য রয়েছে বছরে 1,20,000 টাকা ভ্রমণ ভাতা অথবা সমমূল্যের ট্রাভেল পাস সুবিধাও দেওয়া হয়। সংসদ অধিবেশন, সংসদীয় কমিটির সভা বা দায়িত্ব সংক্রান্ত অন্য কোনো কাজে দায়িত্বস্থলে অবস্থান করলে সংসদ সদস্যরা 750 টাকা দৈনিক ভাতা ও 75 টাকা যাতায়াত ভাতা পেয়ে থাকেন। সংসদ অধিবেশন বা কমিটির সভায় উপস্থিত থাকলে সদস্যরা দৈনিক ভাতাও পান। উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন 800 টাকা দৈনিক ভাতা ও 200 টাকা যাতায়াত ভাতা নির্ধারণ হারে প্রদান করা হয়। চিকিৎসা সুবিধার ক্ষেত্রেও সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। পাশাপাশি মাসিক 700 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। নিরাপত্তা বিষয়টি বিবেচনায় রেখে সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে 10 লাখ টাকার বীমা সুবিধা রাখা হয়েছে। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে এই বীমা কার্যকর হয়। এছাড়া প্রত্যেক সংসদ সদস্য বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করতে পারেন, যা নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যয় করার বিধান রয়েছে। টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসেবে সংসদ সদস্যদের বাসভবনে সরকারি খরচে একটি টেলিফোন সংযোগ দেওয়া হয় এবং মাসিক 7,800 টাকা টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ প্রদান করা হয়। আইনে আরও বলা হয়েছে, সংসদ সদস্যরা যে সব ভাতা পান সেগুলো আয়কর মুক্ত, অর্থাৎ এসব ভাতার উপর কোনো আয়কর দিতে হয় না। ফাঁসির মঞ্চ থেকে সংসদে তারা। মাথার উপরে ঝুলছিল ফাঁসির দড়ি, কিন্তু নিয়তির পরিকল্পনায় জুলাইয়ের রক্ত বন্যায় ভেসে যায় ফ্যাসিবাদ। আসে বহুল প্রতীক্ষিত সেই নির্বাচনের মাহেন্দ্রক্ষণ। কারাগার থেকে বেরিয়ে জনতার কাঠগড়ায় দাঁড়ান তারা। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা লুৎফারুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং জামাত নেতা এটিএম আজাহরুল ইসলাম। বলাই যায় ফাঁসির মঞ্চ থেকে সরাসরি সংসদে যাচ্ছেন তারা। লুৎফারুজ্জামান বাবর 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায়, 2007 সালে
গ্রেপ্তার হন। পরে একদিনের জন্য জামিন মেলেনি তার। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই কেটে যায় দীর্ঘ 18 বছর। আগস্টে পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান তিনি। গত বছর 16 জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি। ফিরে যান নিজের নির্বাচনী এলাকা নেত্রকোনায়। ধানের শেষ প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,20,000-এর বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। বাবরের মতোই আরেক বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। 21 আগস্টের সেই গ্রেনেড হামলা মামলায় তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2024 সালের 24 ডিসেম্বর তার দীর্ঘ 17 বছরের কারাজীবনের ইতি ঘটে। ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। স্থানীয় গোপালপুর ভূয়াপুর আসনে তার হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়। নির্বাচনে প্রায় 2 লাখ ভোটে বিজয়ী হন তিনি। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজাহরুল ইসলাম। রংপুর 2, তারাগঞ্জ, বদরগঞ্জ আসনে জিতেছেন তিনি। অথচ আর কিছুদিন গেলেই হয়তো তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো। মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কয়েক বছর পরই গ্রেপ্তার হন তিনি। 2012 সাল থেকে কারাবন্দী ছিলেন তিনি। গত বছর 28 মে তিনি কারাগার থেকে মুক্তি পান। তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন। বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক ও নিরঙ্কুশ জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তান হাই কমিশনের প্রেস কাউন্সিলর ফাসিউল্লাহ খানের পাঠানো এক বার্তায় জানানো হয়, শুক্রবার 13 ফেব্রুয়ারি রাতে ওই টেলিফোন আলাপে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান শাহবাজ শরীফ। তিনি শান্তিপূর্ণ ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায়। বার্তায় আরও বলা হয়, দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে শাহবাজ শরীফ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্র, বিশেষ করে বাণিজ্য, শান্তি ও আঞ্চলিক উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ ফোনালাপে দুই নেতা সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার ভূমিকার প্রশংসা করেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বিএনপি চেয়ারম্যানও এই আমন্ত্রণের প্রত্যুত্তর দেন বলে জানান ফাসিউল্লাহ খান। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় শাহবাজ শরীফ তারেক রহমানকে অভিনন্দন জানান। সেখানে তিনি লেখেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের ঐতিহাসিক ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে আমি আগ্রহী। তারেক রহমানকেও অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস। অভিনন্দন বার্তায় জনাব তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতায় এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়েও থাকবে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্বিভক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। আমি স্মরণ করছি আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং আপনার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাদের আদর্শ ও মহান কর্ম আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি একান্তভাবে আশা করছি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানব সম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ, এসব ক্ষেত্রে সুসমর্থিত মেধা, মননশীলতা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। আশা করি আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে। প্রফেসর ইউনূস বলেন, একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে আপনার মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে আপনার ইতিবাচক অবস্থান জাতীয়
জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরিশেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনার সকল উদ্যোগ সফল হোক এই কামনা করি। মহান আল্লাহ আপনাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও ধীরতা দান করুন, বলেন প্রধান উপদেষ্টা। বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। যদিও নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দলটি, তাই বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার 14 ফেব্রুয়ারি বিকেল 3টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মিডিয়া সেলে জানানো হয় এই তথ্য। এতে ভোট পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রসঙ্গত বৃহস্পতিবার দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপি সংসদের 2/3 বেশি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের পথে। নির্বাচনে বিএনপি মোট 209টি আসনে বিজয়ী হয়েছে। একক সরকার গঠনের জন্য প্রয়োজন হয় মোট 151 জন সংসদ সদস্য। দু একদিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ গঠন ও সরকার পরিচালনার দায়িত্ব নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। জনগণ আর পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না, বলছে আলী রিয়াদ। জনগণ আর পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। শনিবার 14 ফেব্রুয়ারি বেলা 11টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এই রায় থেকে এটা স্পষ্ট, বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিত অবস্থা রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। তিনি আরো বলেন, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা ভোটার হ্যাঁ ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী গণভোটে ভোট দিয়েছেন 7,76,95,023 ভোটার, যা মোট ভোটের প্রায় 60.84%। এর মধ্যে 4,82,06,60 জন হ্যাঁ ভোট দিয়েছেন, যা কাস্ট হওয়ার মোট ভোটের 68.06%। না ভোট দিয়েছে 2,20,71,726 জন ভোটার, যা কাস্ট হওয়া ভোটার চেয়ে প্রায় 31%। লক্ষণীয় যে ভোটারদের 60% বেশি গণভোটে অংশ নিয়েছে, তা জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও 1% বেশি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, প্রধান উপদেষ্টা গণভোটের প্রকালে জাতির উদ্দেশ্যে বলেছিলেন, একটি জাতীয় রূপান্তর কখনোই একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে হবে না। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি। পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই। তাই দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের জনগণকে সরাসরি এই সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়াই হল গণতান্ত্রিক পথের মূল ভিত্তি। এ লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কারের দিশা নির্ধারণের জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারেন। তিনি বলেন, জনগণ তার আহ্বানে সাড়া দিয়েছেন, সংস্কারের পক্ষে জনরায় এসেছে। গণভোটের দেওয়া জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। জনগণের এই রায় হচ্ছে 2024 সালের আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অকুতোভয়ে লড়াই করেছেন, তারা আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তার স্বীকৃতি।